হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান আইচ খান। নতুন এপিসোড মানেই নতুন কিছু, নতুন কোনো ঘটনা। হ্যাঁ, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর 3টি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো আজকে প্রথমেই শুনবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন স্টোরি টেলার রাসেল রাজ ভাইয়ের বড়পোতার মৎস্য অভিযান নামক একটি দুর্দান্ত ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্যরকম শিহরণ দেবে। তো এরপর আপনারা শুনতে পাবেন আমাদের আরেকজন লিসেনার রিপন মাহমুদ ভাইয়ের ল্যাম্পপোস্টের ভূত। এই ঘটনাটিও বেশ ভয়ঙ্কর আছে। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। এরপর তৃতীয় যেই ঘটনাটি আপনাদের জন্য থাকছে সেটি হচ্ছে আমাদের আরেকজন লিসেনার নয়ন হাসান ভাইয়ের জ্যোৎস্না রাতের ভয়াবহতা। এই ঘটনাটিও বেশ রহস্যময় একটি ঘটনা। আশা করি সব মিলে আজকের এপিসোডটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে দিন, যাতে করে আমাদের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আমাদের চ্যানেলের সাথে আমাদের সাথে সরাসরি সবসময় যুক্ত থাকতে পারেন। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। চলুন শুনে আসি রাসেল রাজ ভাইয়ের বড়পোতার মৎস্য অভিযান। ঘটনাটি আমাকে যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আর সবার দোয়ায় অনেক ভালো আছেন। প্রিয় লিসেনার্স ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, বাসা সাতক্ষীরা জেলায় কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। এটা আমার লেখা 4র্থ নাম্বার ঘটনা এই ভূত আড্ডায়। এই ঘটনাটি আমার পাশের বাসার একটা মুরব্বী চাচার কাছ থেকে আমি শুনেছি। চাচা যেমন করে ঘটনাটি বলেছিল আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আশা করি আজকের ঘটনাটি ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে আপনাদের কাছে। এবার সরাসরি ঘটনার ভেতরে প্রবেশ করি। তাহলে চলেন শুনে আসি আজকের ঘটনা। আগেই বলে দিচ্ছি, আমার সেই চাচার নাম ছিল রাব্বানি, আর তার 3টা বন্ধুকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনা বোঝার সুবিধার্থে সবার নাম বলে দিচ্ছি: রাব্বানি, সাম্বিল, ফয়সাল এবং সাজু। আমি দুপুরে খাওয়া দাওয়া করে তাদের বাসায় যেতাম, প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিলাম। রাব্বানি চাচা আমাদের সাথে প্রতিদিন ভিন্ন ভিন্ন গল্প করত। সেদিন গল্প শুনতে শুনতে সন্ধ্যা হয়ে যায়, প্রায় রাত 7:30টার মতো বাজে। হঠাৎ দেখি আকাশে অনেক মেঘ করেছে। আমি তখন রাব্বানি চাচাকে থামিয়ে দিয়ে বললাম, চাচা, আজকে একটা ভূতের ঘটনা বলেন না। তখন রাব্বানি চাচা বলল, কি বলিস তোরা? এখন ভূতের ঘটনা শুনলে তোরা তো বাসায় যেতে পারবি না, ভয় পাবি রাস্তায়। আমি তখন বললাম, আরে না না, ভয় পাবো কেন? আপনি শুরু করেন,
আমরা মন দিয়ে শুনছি, দরকার হয় আজকে আর বাসায় যাব না। তখন রাব্বানি চাচা আমাদের মুখ থেকে এটা শোনার পর হা হা করে হেসে দিল। তখন আমরা বললাম, কি হলো, হাসলেন কেন? আমরা ভূতের ঘটনা শুনতে চেয়েছি, আপনি শোনাবেন। এত এত গল্প জানেন আপনি, আজকে আপনি সত্যি ভূতের একটা ঘটনা শোনান আমাদেরকে। রাব্বানি চাচা তখন বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে শোন। আজকে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার নিজের সাথেই ঘটেছিল। আমি তখন বললাম, নিজের সাথে ঘটেছিল মানে? বুঝলাম না। আমি একটু হাসতে হাসতে বললাম, আরে চাচা, ভূত বলতে কিছু হয় নাকি? এসব তো শুধু গল্পেই মানায়। তখন চাচা বলল, এখন হাসলি তো, পরে দেখিস আবার ভয় পাস না যেন। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করেন। রাব্বানি চাচা তখন বলল, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, শোন তাহলে। আমার বয়স তখন 18 কি 19 বছর হবে। আমি আমার মা বাবার একমাত্র ছেলে সন্তান, সেই কারণে সবাই আমাকে অনেক বেশি আদর করত। কিন্তু তখন আমি অনেক দুষ্ট ছিলাম। আমাদের পাশের এলাকার পোলাপানদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। সেই কারণে আমি প্রতিদিন আড্ডা দিতাম ওদের সাথে, তাও ওই যে তোদের বড় পুকুর আছে না, ওইখানে। এই ঘটনাটা যখন ঘটেছিল তখন ছিল বর্ষাকাল, চারিদিকে পানি আর পানি। তোদের বড় পুকুর ভরে গিয়েছিল পানিতে, এত পানি চারিদিকে কি বলবো। একদিন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় আমাদের ভেতর থেকে সাম্বিল বলে উঠল, এই জানিস, আমাদের পাশের বাসার করিম কাকু আছে না, ও তো অনেক মাছ পাইছে। আমরা তখন বললাম, তাতে আমাদের কি? সাম্বিল এবার বলল, আমাদের কি মানে? আরে বাবা, ওই যে দেখছিস না, বড় পুকুরের ওপারে বড় পোতা আছে না। ঘটনার ভেতরে আবারও কথা বলছি, এই কারণে আমি দুঃখিত। আসলে আমাদের বড় পুকুর নামে যে পুকুরটা আছে তার উপরে একটা বড় বাগান আছে, ওই বাগানের নাম বড় পোতা। এবার ঘটনায় ফিরে আসি, বলছেন রাব্বানি চাচা। আমরা তখন বললাম, হ্যাঁ তো কি হয়েছে? সাম্বিল তখন বলল, আরে বড় পোতার ভেতর দিয়ে যে একটা খাল গিয়েছে না, ওখান থেকে করিম কাকু মাছ ধরেছে। আমরা যখন বললাম, কি বলছিস, সত্যি নাকি? সাম্বিল বলল, আরে হ্যাঁ সত্যি বলছি, তোদের বিশ্বাস না হয় চল আমার সাথে করিম কাকুর বাড়িতে। আমরা তখন বললাম, আচ্ছা চল তো দেখি কি মাছ ধরেছে। আমরা তখন সবাই চলে গেলাম করিম কাকুদের বাড়ি। গিয়ে দেখি কত বড় বড় মাছ, রুই, কাতলা, শোল মাছ, আরো কত ধরনের মাছ পাইছে। সাথে দেখি একটা গজাল মাছও আছে। এসব দেখার পর আমাদের সবার মনে লোভ চেপে গেল। তখন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে রাতে সবাই মিলে মাছ ধরতে যাব। সাম্বিলকে বললাম, আমরা যে রাতে মাছ ধরতে যাব এই কথাটা যেন আর কেউ না জানে। সাম্বিল তখন বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে সবাই যার যার নিজের বাড়িতে চলে যাবে বলে ঠিক তখনই আমি থামিয়ে দিয়ে বলি, আচ্ছা তোমরা বলো কয়টার দিকে যাবা? সবাই বলল রাত 12টার দিকে। তখন আমি বললাম, সবই তো ঠিকই আছে, কিন্তু বড়পোতার সম্পর্কে সবকিছু জানো তো? ওখানে কিন্তু তাদেরকে কবর দেওয়া হয় যারা আত্মহত্যা করে। অত রাতে যাওয়া কি ঠিক হবে আমাদের জন্য? তখন সবাই বলল, আরে আমরা অনেকজন আছি, কোনো সমস্যা হবে না। আর ওখানে করিম চাচা তো একা একা যায়, আর আমরা তো অনেকজন আছি, তাহলে সমস্যা কি? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে বাসায় চলে যাও, আমারে ডাক দিও রাতে। তারপর সবাই যার যার নিজের বাসায় চলে যায়। রাব্বানি চাচা রাতের জন্য অপেক্ষা করছে, মাছ মারতে যাবে তাই। রাতে কখন তার বন্ধুরা আসে এটা ভেবে ভেবে তার আর চোখে ঘুম আসছে না, তাই সে মনের সুখে জোরে জোরে গান গাইতে থাকে। হঠাৎ রাত ঠিক 12টার দিকে বাইরে থেকে তার নাম ধরে ডাক দিল, এই রাব্বানি, রাব্বানি, কি হলো, ঘুমাইয়া পড়লি নাকি?
তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, মাছ ধরতে যাবি না? ডাকটা তার অতি পরিচিত। আরে এটা তো ফয়সাল। রাব্বানি চাচা বলল, আরে ঘুমাইনি, আমি গান গাচ্ছিলাম, কানে শুনিস না নাকি? আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম। সবাই কি চলে আসছে? বাইরে থেকে সাজু তখন বলল, হ্যাঁ আমরা আইছি। তো ঘর থেকে বাইরে আসবি না নাকি? দেরি হয়ে যাইতেছে তো। আমরা দেরি করে গেলে আবার কেউ মাছ ধরে নেবে, তখন কিন্তু মাছ পাবি না, বলে দিলাম। রাব্বানি তখন বলল, আচ্ছা আসছি, দাঁড়া লাইটটা নিয়ে নেই। তখন তারা 4 বন্ধু মিলে রাতে মাছ ধরতে যায়। বড় পুকুরটা পার হয়ে যেই না বড় পোতায় পা রাখতে যাবে, ঠিক তখনই তারা সবাই অনুভব করে তাদের গা ঘেঁষে গরম বাতাস চলে যাচ্ছে। তারা সবাই একটু চমকে ওঠে, এটা কি করে হতে পারে? একটু আগেও তো ঠান্ডা ছিল পরিবেশটা, হঠাৎ কি এমন হলো? সাজু হঠাৎ ভয়ে ভয়ে বলে উঠল, এই সবাই সাবধানে সামনের দিকে যাও। আর আমার মনে হচ্ছে আমাদের পিছনে কিছু যেন একটা আসছে। সাম্বিল এবার বিরক্ত সুরে বলে উঠল, আরে ধুর, আমরা 4 জন ছাড়া এখানে আর কেউ আছে নাকি? যত সব আজগুবি কথাবার্তা বলস। ধুর, ওসব বাদ দাও, ভয় না পেয়ে সামনের দিকে চলো। রাতে মাছ ধরতে আসলে এমন একটু একটু হয়ই, এটা কোনো বড় সমস্যা না। এটা শুনে সবাই মনে কিছুটা সাহস খুঁজে পায়। আস্তে আস্তে তারা বড় পোতার ভেতরে যেতে শুরু করে। তারপর তারা কিছু দূর হাঁটার পরে খালের পাশে চলে আসে। তখন ফয়সাল বলল, আমরা যদি একসাথে থাকি তাহলে আমরা মাছ পাবো না। তার থেকে ভালো একটা কাজ কর, এক একজন এক এক জায়গায় চলে যাও, এটাই ভালো হবে, তাহলে আমরা অনেক মাছ পাবো। তখন সবাই তো যার যার মতো চলে গেল, কিন্তু আমি কোথায় যাব বুঝতে পারছি না। আর আমার একটু একা একা অনেক ভয়ও লাগছিল। তারপরও ওদের বুঝতে দিচ্ছি না, ওরা বুঝতে পারলে আমাকে হয়তো ভীতু বলবে। আমি তখন চাচাকে থামিয়ে দিলাম। চাচা, তাহলে আপনি তখন কি করেছিলেন? আপনি কি বাসায় চলে এসেছিলেন তাদেরকে না বলে? রাব্বানি চাচা তখন বলল, আরে আমার পুরো কথাটা তো শুনবি, শুধু গল্পের মাঝে পাম হাত দেশ। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন চাচা, আমি আর কোনো কথা বলবো না। তখন চাচা আবারও বলতে শুরু করলো। বলছেন রাব্বানি চাচা, আমি তখন কি করব কিছুই বুঝতে পারছি না। তখন আমার হাতে থাকা টর্চ লাইটটা নিয়ে আমি তোদের বড় পুকুরের পাশে আসলাম। পুকুরের কাছে এসে একটা বড় মাছ দেখতে পেলাম। কি মাছ এটা আমি বুঝতে পারছি না, কারণ এরকম মাছ আমি আগে কখনোই দেখিনি। মাছটার গা দিয়ে যেন লাইটের মতো আলো ঝরছে। আমি তখন মনে মনে ভাবছি, বড় পুকুরে এমন একটা মাছ আছে, এটা তো কখনোই শুনিনি, আর কখনো তো দেখিও নি এই মাছটিকে। পরক্ষণে চিন্তা করলাম, ধুর, আমি এসব ভাবছি কেন? আর এই মাছটা তো ধরতে পারলে বাজারে নিয়ে গেলে অনেক টাকায় বিক্রি করা যাবে। আর দেরি না করে হাতে থাকা ট্যাটাটা ছুঁড়ে মেরে দিল মাছটার উপর। তারপর লাইটের আলোয় দেখলো পুরো পুকুরের পানি যেন নিমিষেই রক্তের মতো লাল হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না এটা কেমন করে হতে পারে, আর সেই মাছটা কোথায়। পানি থেকে ট্যাটা তুলে দেখি, এ কি, কোনো মাছ নেই তো, শুধু রক্ত লেগে আছে, কিন্তু মাছটা কোথায় গেল? এসব ভাবতে ভাবতে হঠাৎ শুনতে পাই আমাদের পেছন থেকে কে যেন এক গম্ভীর গলায় বলে, তুই কাজটা ভালো করিসনি, এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তখন বুঝতে পারছি না আমি কি করলাম, আর এটা কে? আমি তখন ভয়ে ভয়ে বললাম, কে কে আপনি? কিছু সময় পরে দেখি পুকুরে অনেক ঝাপাঝাপির আওয়াজ, মনে হচ্ছে কাউকে ধরে পুকুরে যেন চুবাচ্ছে। এটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
হঠাৎ করে কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বড় পুকুরের ভেতরে ফেলে দিল, আর সাথে সাথে শুনতে পেলাম কে যেন খুব জোরে জোরে হা হা করে শয়তানি হাসি দিচ্ছে। পানির থেকে মাথাটা তোলার পরে দেখি পুরো জায়গাটা দিনের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু এটা কি করে সম্ভব? একটু আগেই তো আমরা আসছি, এত তাড়াতাড়ি কি করে সকাল হয়ে গেল? তারপর দেখি আমার কিছুটা সামনে 6টা সোনার কলস পানির উপরে ভেসে আছে। আমি তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছি কলসগুলোর দিকে। আমি সামনে গিয়ে কলসগুলো নেব, ঠিক তখনই একটা হাসির আওয়াজ ভেসে আসে। আমি তখন বললাম, কে আপনি? আর আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তখন এক ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, তুই আমার কি ক্ষতি করেছিস? তুই এখনো বুঝতে পারিসনি আমি কে? তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, আর তোকে আমি ছাড়বো না। আমি এমনিতেই যে কারো ক্ষতি করি না, কিন্তু তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, তোকে তো ছাড়া যাবে না। তখন আমি বললাম, আমি আপনার ছেলেকে কখন মারলাম? আর আপনার ছেলেকে তো আমি চিনি না। আমাকে দয়া করে যেতে দিন। সেই ভয়ঙ্কর কণ্ঠটা আবারও বলে উঠল, তুই যে মাছটাকে মেরেছিলি, ওটা কোনো সাধারণ মাছ ছিল না, ওটা আমার ছেলে ছিল। আমার 7টা ছেলে ছিল, তার ভেতর থেকে একটাকে তুই মেরে ফেলেছিস। আর তোর সামনে যে কলস দেখতে পাচ্ছিস, ওগুলোও কিন্তু কলস না। ওই 6টা আমার ছেলে, আর সব থেকে ছোট যে ছেলেটা ছিল, ওটাকে তুই মেরে ফেলেছিস আজকে। তোকে তো এত সহজে ছাড়ছি না আমি। তখন আমি বললাম, আমি তো বুঝতে পারিনি ওটা আপনার ছেলে, আর আপনার ছেলেকে তো মাছের রূপ ধরেছিল। আমি কেমনে বুঝবো ওটা আপনার ছেলে? আমি তো ভেবেছিলাম ওটা একটা মাছ, তাই আমি মেরেছি। তখন ভয়ঙ্কর কণ্ঠটা আবারও বলে উঠল, এখন আর সব বলে লাভ নেই। তারপর আমি দেখলাম আমার সামনে থাকা সেই কলসগুলো আস্তে আস্তে ভেসে ভেসে আমার দিকেই আসছে। আমি তো ভাবলাম আজকে হয়তো আমার শেষ দিন, আজকে আমাকে হয়তো মরতেই হবে। কিন্তু একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? ঠিক এটাই হয়েছিল আমার সাথে। কলসগুলো আমার কিছুটা সামনে এসে ভয়ানক ভয়ানক 6টি অবয়বের রূপ নিল। কি ভয়ঙ্কর লাগছিল তাদেরকে দেখতে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না কতটা ভয়ঙ্কর ছিল তারা। এই দেখ, এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি তখন দেখি আসলেই তো চাচার পুরো শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। চাচা আবারও বলতে শুরু করলো, তাদের গা দিয়ে যেন আগুন বের হচ্ছিল, কিন্তু কালো আগুন। আর তাদের মাথায় বড় বড় শিং ছিল, আর বড় বড় দাঁতও বের হয়ে আছিল। আমি তাদের দিকে তাকাতে পারছিলাম না, ঠিক মতো করে দেখতেও পারছিলাম না। তখন ভয়ঙ্কর কণ্ঠে তারা 6জন একসাথে বলে উঠল, এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই একটা আদম সন্তান হয়ে আমাদের ছোট ভাইকে মেরে ফেলেছিস। অনেক আদরের ছোট ভাই ছিল আমাদের। তোকে আজকে কে বাঁচাবে? দেখবো আমরাও তোকে কে বাঁচায়। আমি তখন ভয়ে ভয়ে বললাম, দেখুন, আমি তো ইচ্ছে করে মারিনি। আর আর আপনাদের ভাইকে আমি তো মাছ ভেবে আঘাত করেছিলাম। এই কথা বলার পরই
ওদের মধ্য থেকে একটা শয়তান আমার গলা চাপ দিয়ে ধরে। আমি তো দোয়া পড়বো তাও পারছি না। আমার মুখ দিয়ে কোনো সূরা বের হচ্ছে না। কিছু বলতেও পারছিলাম না, শুধু ছটফট ছটফট করছিলাম। কিন্তু তারা আমাকে ছাড়ছে না। কিছু সময় পর দেখি তারা আমার গলা ছেড়ে হাতটা ছাড়িয়ে নিয়েছে। তখন আমি কাউকে ডাকবো সেটাও পারছিলাম না। আমি অনুভব করছি আমার চোখটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। শেষবারের মতো দেখলাম সাজু আমার দিকে লাইটের আলো মেরে ধরেছিল। তারপর আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি চোখ খুলতে দেখি আমি আমার নিজের বাসায় শুয়ে আছি। আমার চারপাশে অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলতেই তারা জিজ্ঞাসা করলো, এই, কি হয়েছিল তোর? বড় পুকুরের ভেতর অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? সাজু যদি না দেখতে পেত তাহলে তো আজকে বাঁচতিই না। আমি তখন কিছুক্ষণ চুপ করে থাকি, সবকিছু মনে করার চেষ্টা করি। কিছুক্ষণ পরে তাদের সাথে সব কিছু বলি, যা যা হয়েছিল আমার সাথে। আমার কথা শুনে তারা অনেকটা ভয় পেয়ে গেল। তারপর আমি সাজুর কাছে জিজ্ঞেস করলাম, আমাকে উদ্ধার করলে কি করে? তখন সাজু বলল, আমরা তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু আমরা তোকে কোথাও পাইনি। তারপরে বড় পুকুরের পাশে আসতেই দেখি পুকুরের ভেতর পানিতে ছটফট করছিস। তারপর তোকে ওখান থেকে নিয়ে আসলাম। আর এই 3 দিন পরে তোর জ্ঞান আসলো। তারপরে আমি বলি, 3 দিন মানে? বুঝলাম না। তারপরে সাজু বলল, আরে হ্যাঁ, আমি ঠিক বলছি। এই 3 দিন তুই অজ্ঞান ছিলি। এটা শুনে আমি অনেকটা অবাক হলাম। তারপর মা বলল, বাবা রব্বানি, তোর কবিরাজ কাকু এসে তোকে পানি পড়া দিয়েছে। সেই পানি পড়া তোর মুখে ছিটানোর পরে তোর জ্ঞান ফিরেছে। আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না। আমি চুপচাপ শুয়েছিলাম। এটাই ছিল ঘটনা আমার সাথে ঘটেছিল। রাব্বানি চাচার মুখে এই ঘটনাটা শুনে আমি কি বলবো তার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি ভয়ে ভয়ে বললাম, আচ্ছা চাচা, এটাও হতে পারে? আর আমাদের বড় পুকুরটা এত ভয়ঙ্কর পুকুর আগে তো জানতাম না। রাব্বানি চাচা তখন বলল, আরে ভাতিজা, তোরা তো এখনকার পোলাপান, তোরা এসব কি আর বিশ্বাস করবি? আমি তখন বললাম, হ্যাঁ, আমি বিশ্বাস করেছি। রাব্বানি চাচা তখন বলল, আচ্ছা, আজ বাসায় যা, অনেক রাত হয়ে গেছে। অন্য একদিন আর একটা ঘটনা বলবনি, তোরা আজকে যা। আমি তখন সেদিনের মতো চলে আসি। এই ছিল রাব্বানি চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি। তারপরও ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টি দিয়ে দেখবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সময় করে লিখে পাঠিয়ে দেব। আজকের ঘটনাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আর আপনারা সবাই সব সময় ভূত আড্ডার সাথেই থাকবেন। ইনশাল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে সবার জন্য। আর ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঘটনাগুলোকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। ইনশাল্লাহ অন্য আরেক দিন কথা হবে ভয়ঙ্কর কোনো নতুন ঘটনাতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল রাজ ভাই, বরাবরের মতোই আরেকটি সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দিলেন। সত্যি ভাই, ঘটনাটা বেশ ডার্ক একটা স্টোরি ছিল। স্পেশালি আমার অনেক ভালো লেগেছে। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এভাবে আমাদের সাথে থাকার জন্য। আপনার পরবর্তী ঘটনার কিন্তু অপেক্ষায় রইলাম। আর বন্ধুগণ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান রাসেল রাজ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রিপন মাহমুদ ভাইয়ের ল্যাম্পপোস্টের ভূত ঘটনাটি।
ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই। আশা করি আপনি সহ ভূত আড্ডার সকল লিসেনার্সগণ অনেক ভালো আছেন। আমি রিপন মাহমুদ। আজকে আমি আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি 3 থেকে 4 বছর আগে আমার মামার সাথে ঘটেছিল। ঘটনাটি মামার ভাষাতেই লিখে পাঠালাম। আশা করি আপনি পড়ে শোনাবেন। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যাই। বলছেন আমার মামা। তখন রাত 1টা বাজে, দোকান বন্ধ করব। হঠাৎ মোবাইলে একটা কল এলো। দেখি বন্ধু শাহিন ফোন করেছে। ভাবলাম এত রাতে ওর ফোন, কাহিনী কি? ফোন ধরলাম। ধরেই একটা দুঃসংবাদ শুনতে পেলাম। ওর চাচা কিছুক্ষণ আগেই মারা গেছেন। কাল সকালে তার জানাজা হবে। এখন মসজিদে গিয়ে হুজুরদের বলতে হবে তারা যেন ফজরের ওয়াক্তে মাইকিং করে দেন। আমি ওর সাথে যেতে পারবো কিনা সে জানতে চাইল। আমি এক কথায় রাজি হলাম। আধ ঘন্টার মধ্যেই ওর বাসায় হাজির হলাম। তারপর দুজনে একসাথে বের হয়ে বিভিন্ন মসজিদে যেতে লাগলাম। তখন 3টা কি 3:30 বাজে। দুজনে এক মসজিদ থেকে বের হয়ে আরেকটি মসজিদের দিকে রওনা হলাম। যে মসজিদটিতে যাচ্ছিলাম তাতে যেতে হলে মাঝখানে একটি ডোমপাড়ার মধ্যে দিয়ে যেতে হয়। দুজনে ডোমপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বন্ধুর মন খারাপ, তাই সে কোনো কথা বলছিল না। পাড়াটি অত্যন্ত নোংরা। রাস্তার পাশে কিছু দূর পর পর স্ট্রিট লাইট পোস্ট। কিছু দূর এগোনোর পর অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কে যেন আড়াল থেকে আমাদেরকে দেখছে। শাহিনও যে একই অবস্থায় হয়েছিল তা পরে জেনেছি। অস্বস্তি কাটাবার জন্য দুজনে কথা বলতে বলতে এগোতে লাগলাম। যেতে যেতে রাস্তার একটা মোড় ঘুরবার পর দেখি সামনে 10 থেকে 12 বছরের টাক মাথার একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমরা একটু অবাক হলাম। এত রাতে এত ছোট একটা ছেলে বাহিরে কি করছে? আমরা এগিয়ে গেলাম। পিচ্চিটাকে বললাম, এই তোর বাড়ি কই? এত রাতে এখানে কি করস? পিচ্চিটা কিছু না বলে মাথা নিচু করে হাঁটা ধরল। এরপর সে যা করলো তা এক কথায় অবিশ্বাস্য। সে রাস্তার পাশে ট্রেনের দিকে এগিয়ে গেল এবং আস্তে আস্তে ট্রেনের মধ্যে পুরোপুরি ঢুকে গেল। আমরা সাথে সাথে দৌড়ে ট্রেনের কাছে গিয়ে উকি দিলাম, কিন্তু পিচ্চিটার ছায়াও দেখতে পেলাম না। এত তাড়াতাড়ি চম্পট দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। তার চেয়েও বড় কথা হলো যে ড্রেনটা এতই সরু, কোনো 10 থেকে 12 বছরের ছেলে সেটায় পুরোপুরি ঢুকতেও পারবে না। রাস্তার পাশে স্ট্রিট লাইটের আলোতে ঘটনাটা চাক্ষুষ করলাম। কেমন যেন ধোঁকা লাগলো। যাই হোক, ব্যাপারটা পাত্তা না দিয়ে চলতে লাগলাম। অদ্ভুত অনুভূতিটা বহাল রইল তখনও। আরেকটু এগোনোর পর কি কারণে যেন একটা লাইট পোস্টের মাথার দিকে নজর গেল। যা দেখলাম তাতে দম বন্ধ হয়ে গেল। পোস্টের মাথায় ঝুলছে একটা লাশ। হ্যাঁ, সেই পিচ্চিটার লাশ। এবার বুঝতে পারলাম কিসের পাল্লায় পড়েছি আমরা। শাহিনও লাশটা যে লক্ষ্য করেছে তাও বুঝলাম তার পরের কথায়। সে শুধু বলল, দোস্ত ভাগ। দুজনে দৌড় লাগালাম। কত দূর দৌড়াবার পর থামলাম। মনে হলো বেঁচে গেছি, কিন্তু হঠাৎ করে শাহিনের চিৎকার। ওর দিকে ঘুরে দেখি সে উপরের দিকে আঙ্গুল তাক করে আছে। উপরের দিকে তাকাতেই দেখে কাঁপুনি ধরে গেল আমাদের। সেই পোস্ট, সেই লাশ। চারিপাশের পরিবেশও চেনা মনে হলো। একটু আগেই এখান থেকে পালিয়েছিলাম। এরপর মাটিতে ধূপ করে কিছু পড়ার শব্দ শুনে ঘুরে দেখি শাহিন মাটিতে পড়ে আছে। হঠাৎ করে বিদঘুটে হাসির একটা শব্দ শুনে পোস্টের দিকে তাকিয়ে যা দেখলাম তা আমার কল্পনাতীত। পোস্টের মাথায় কোনো লাশ নেই। ওইটার নিচে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে সেই পিচ্চিটা। হঠাৎ করে সে হ্যাঁচকা টান দিয়ে নিজের মাথা ছিঁড়ে ফেলল। আলোতে স্পষ্ট দেখলাম চারপাশে রক্ত ছিটকে পড়ল।
কাটা মাথাটি পাগলের মতো হাসতে লাগলো তখনও। এরপর কাটা মাথা হাতে বাচ্চাটি আমাদের দিকে এগোতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহ আল্লাহ করতে করতে চেতনা হারিয়ে ফেললাম। পরদিন যখন হুঁশ ফেরে বুঝতে পারি আমরা একটা মসজিদে আসি। পরবর্তীতে জানতে পারি যে ফজরের ওয়াক্তে মসজিদে আসার পথে আমাদের পড়ে থাকতে দেখেন মুসল্লিরা। আমাদেরকে এরপর মসজিদে নিয়ে এসেছে। এটা ছিল সেই মসজিদ যেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। ইমাম সাহেবের কাছে সব কথা আমরা খুলে বললে তিনি বলেন যে ওটা ছিল খারাপ প্রকৃতির প্রেত, যা মানুষের পথ ভুলিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে ক্ষতি করে থাকে। তিনি আমাদের রাতে বাইরে থাকতে নিষেধ করলেন। এরপর ইমাম সাহেব গ্লাসে কিছুটা পানি এনে তাতে দোয়া পরে ফু দিয়ে আমাদেরকে খেতে বলেন এবং আমাদেরকে নিষেধ করেন রাত বিরাতে বাইরে যেন ঘোরাফেরা না করি। এরপর থেকে আমরা আজও ইমাম সাহেবের সেই কথা মনে রেখেছি, রাতটাকে চেষ্টা করে একটু এড়িয়ে চলতে। তো ইমরান ভাই এই বলে মামা তার ঘটনাটি শেষ করেছিল। ঘটনাটি কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে বেশ রহস্যময় ও ভয়ের লেগেছে বিদায় আপনাকে লিখে পাঠালাম। আশা করি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তো ইনশাল্লাহ আবারও আপনাদেরকে নতুন কোনো ঘটনা লিখে পাঠাবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিপন মাহমুদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আর একটু লং ঘটনা হলে আরো ভালো হতো, আরো মানে আর একটু যদি ডিটেলসে লিখতেন না ভাই, আরো অনেক ভালো লাগতো মনে হয়। তারপরেও ভাই ওভারঅল ঘটনাটা বেশ সুন্দর ছিল, যদিও ছোট, কিন্তু ঘটনাটা বেশ ভালো ছিল, ইউনিক একটা ঘটনা ছিল। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও আমার সাথে সহমত হবে, তাদেরও অনেক বেশি ভালো লেগেছে আপনার এই ঘটনাটি। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন রিপন মাহমুদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনায়। চলুন তাহলে শুনে আসি নয়ন হাসান ভাইয়ের জ্যোৎস্না রাতের ভয়াবহতা। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, আশা করি আপনি সহ ভোটারটার সবাই অনেক ভালো আছেন। আমি নয়ন হাসান। এর আগে আমি আপনাকে একটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম, আপনি অনেক সুন্দর করে আমার ঘটনাটি পড়ে শোনাইয়েছিলেন। ধন্যবাদ ইমরান ভাই, আপনার মুখে ঘটনাটি সত্যিই অসাধারণ লেগেছিল, তাই তো আমি আবারও একটি ঘটনা লিখতে বসলাম। আশা করি এই ঘটনাটিও আপনি পড়ে শোনাবেন। আজকে আপনাদেরকে যেই ঘটনাটি শোনাবো, এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার কাকার মুখ থেকে। তো আমি বোঝার সুবিধার্থে আমার মতো করে কাকার ঘটনাটি আপনাদেরকে লিখে পাঠালাম। আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যাই। আমার কাকার গ্রামের বাজারে একটি মুদির দোকান আছে। সেখানে হাটের দিন অনেক রাত পর্যন্ত বেচা কেনা হয়। কাকা মাঝে মাঝে আসতে আসতে নাকি রাত 1টা-2টাও বেজে যেত। কাকার দোকানে সেলিম নামের এক কর্মচারী কাজ করত। সে কথা বলতে পারত না, মানে বোবা ছিল। কাকা তাকে খুবই আদর যত্ন করত। সেলিমের 3 কুলে কেউ ছিল না। সে তার দুঃসম্পর্কের এক মামার বাড়িতে থাকত। সেই লোক মারা যাওয়ার পর না খেয়েছিল। কাকার দয়া হয়, নিজের দোকানে তাকে কাজ দেন। সেলিম আমার দাদু বাড়িতেই থাকতো। কাকার সাথেই রাতে বাজার থেকে ফিরত। কাকা প্রায়ই বলতেন সেলিম ছেলেটাকে দেখে ওনার মাঝে মাঝে সন্দেহ হয়। উনি নাকি অনেক দিনই শুনেছেন গভীর রাতে সেলিমের ঘর থেকে কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। এমনকি কাকিমা নিজেও শুনেছেন। কিন্তু সেলিম তো নিজেই বোবা, তার কথা বলার তো প্রশ্নই আসে না। এক রাতে কাকা দেরি করে বাসায় ফিরেছিলেন।
সেদিন হাটবার ছিল, তাই বাজারে লোকজনও ছিল অনেক বেশি। তাই দোকান বন্ধ করতে করতে সময়টাও একটু বেশি হয়ে যায়। কাকা বাড়ির পথ ধরেন রাত 1টার কিছুটা পরে। সাথে সেলিম ছিল। আগামীকাল বাসায় মেহমান আসার কথা, তাই কাকা হাট থেকে বড়সড় 4টা মুরগি কিনে রেখেছিলেন। সেলিমের হাতে মুরগিগুলো, কাকার হাতে পান সুপারি। চাঁদের আলোয় চারপাশে বেশ ভালোই ঝলমল করছিল। কাকা আনমনেই সেলিমের সাথে কথা বলছিলেন। দোকানে আজ কেমন বেচাকেনা হলো সেই সব বিষয় নিয়ে কথা বলছিলেন। সেলিম মাথা নিচু করে শুনছে আর পাশাপাশি হাঁটছে। বাজার থেকে প্রায় 200-300 হাত আসার পর রাস্তাটা বামে মোড় নিয়েছে অনেকটুকু। কাকা কথা বলতে বলতে আনমনেই এগুচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন সামনে গাছের আড়ালে কি যেন নড়ে উঠল। এখানে বলে রাখা দরকার, আকাশে বিরাট একটা চাঁদ ছিল এবং রাস্তার সাদা বালিগুলোতে চাঁদের আলো পড়ে চিকচিক করছিল। পরিষ্কার দেখা যাচ্ছিল চারপাশ। কাকা পাত্তা না দিয়ে এগুতে লাগলেন, কিন্তু সেলিম তখন থমকে দাঁড়ালো। চোখ মুখ কুঁচকে কি যেন দেখার চেষ্টা করলো। নাক দিয়ে ছোক ছোক করে কিসের যেন গন্ধ নেওয়ার চেষ্টা করলো। কাকা সেলিমের মধ্যে এমন ভাব আগে কখনো দেখেনি। তিনি একটু বিরক্ত হলেন, তাড়া লাগালেন জলদি যাওয়ার জন্য। কাকা পা বাড়ালেও সেলিম ঠায় দাঁড়িয়ে রইল। কাকা আবারও পিছনে ঘুরে তাড়া লাগালো। সে দৌড়ে এসে কাকার হাত ধরে জোরে টেনে পিছনের দিকে নিয়ে যেতে চায়। কাকা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেন, কিন্তু সেলিমের গায়ে যেন অসুরের শক্তি। সে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকে। এইবার কাকা স্পষ্ট শুনলেন পেছন থেকে কে যেন উনার এবং সেলিমের নাম ধরে জোরে জোরে চিৎকার করলো। আওয়াজটা 3বার শোনা গেল। অপার্থিব সেই আওয়াজ যেন কাকার কানটা তালা লাগিয়ে দিল। বিমোহিতর মতো চেয়ে রইলেন রাস্তার দিকে। কিভাবে যেন উনার মনে এই শব্দগুলো আঘাত করলো। এ কোনো মানুষের আওয়াজ হতেই পারে না, হতেই পারে না, কোনো পশুর আওয়াজ। তাহলে তাহলে যা তিনি জীবনেও বিশ্বাস করেননি তাই কি হতে যাচ্ছে? এ কি ভূত প্রেত কিছুর পাল্লায় পড়লেন নাকি? এদিকে সেলিম প্রায় বগল দাবা করে উনাকে দৌড়ে নিয়ে যেতে লাগলো বাজারের দিকে। সেলিমের হাত থেকে মুরগিগুলো পড়ে গিয়েছিল। কাকা শেষবার যখন একবার পিছনে ফিরলেন তখন দেখলেন সেই মুরগিগুলো যেন অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায় সেই মোড়ের দিকে যেতে লাগলো। সেই রাত কাকারা বাজারেই কাটিয়ে দিলেন। সকালে ফেরার পথে আরো কিছু লোক নিয়ে ওনারা দেখতে চললেন মোড়ের সেখানে আসলে কি হয়েছিল। ওনারা যেই মোড়টার কাছাকাছি পৌঁছালো তখন দেখলো সেখানে রাস্তার ওপর একটা বর্গের মতো আকৃতি বানিয়ে 4টা মুরগির মাথা সাজানো, আর কিছুটা দূরে সেই মাথা ছাড়া দেহগুলো পড়ে আছে। এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাই দেখেছিল। বাসায় ফেরার পর কাকা এবং সেলিম দুজনেই অনেক অসুস্থ হয়ে পড়ে। সেলিমের প্রায় 15 দিন জ্বর থাকে। এরপর বাড়ির সবাই মিলে যখন জানতে পারে এই ঘটনাটি, তখন আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। পরে ইমাম সাহেব তাদেরকে ঝাড়ফুঁক করে দেন এবং পানি পরা দেন। এরপর ধীরে ধীরে কাকা এবং সেলিম দুজনেই সুস্থ হন। তো ইমরান ভাই, এই ছিল আমার কাকার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি যদিও একটি ছোট্ট ঘটনা, তবে আশা করি এই ঘটনাটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ইমরান ভাই, আগামীতে আবারও আপনাদেরকে ঘটনা লিখে পাঠাবো। আশা করব আপনি আগামীতেও সুন্দর করে আমার ঘটনাগুলো পড়ে শোনাবেন আমাদের শ্রোতা বন্ধুদেরকে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই নয়ন হাসান ভাই, ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি ভাই, ঘটনাটা বেশ ভালো একটা ঘটনা ছিল। আপনার আরো ঘটনা থাকলে কিন্তু ভাই অবশ্যই আমাদেরকে লিখে পাঠিয়ে দিন।
আর আরও যদি লং ঘটনা থাকে তাহলে তো কথাই নেই ভাই। খুব দ্রুত আপনার পরবর্তী ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডের এই ৩টি ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে। এবং সেই সাথে আপনারা কিন্তু এটাও জানাতে পারেন আপনাদের ঠিক কেমন ঘটনা ভালো লাগে। আমরা চেষ্টা করব সেরকম ঘটনা কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো বন্ধুগণ, আপনাদের আবারও বলবো, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী সকল আপডেট আপনার কাছে চলে যায় সবার আগে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন তাহলে আপনাদের কাছে ২টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com BHOOTADDA.STORIES@gmail.com। আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা থাকবে। আশা করি আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দেবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।